হ্যালো বন্ধুরা, আমার নাম শামীম আক্তার। আজকে আমরা স্টার্ট করছি জীবন সমূহ কীভাবে জন্মকার্য সম্পন্ন করে। হাউ টু অর্গানিজম রিপ্রোডিউস, মানে একটা জীব থেকে আরেকটা জীবের সৃষ্টি কিভাবে হয়, তার প্রক্রিয়াগুলো আমরা জানব। জীব সমূহের দেহ নকশা একই রকম হওয়ায় এরা দেখতে একই রকম হয়। জীব সমূহের দেহ নকশাগুলো সদৃশ্য হতে হলে এই নকশাগুলোর জন্য নির্দিষ্ট ব্লু প্রিন্টও একই হতে হবে। তাই জনন প্রক্রিয়ার সর্বাপেক্ষা প্রাথমিক স্তরে দেহ নকশার জন্য নির্দিষ্ট ব্লুপ্রিন্ট সমূহের প্রতিরূপ গঠনের একটি কাজ সম্পন্ন হবে। নবম শ্রেণীতে আমরা জেনেছি কোষের নিউক্লিয়াসে উপস্থিত ক্রোমোজোমগুলো ডিএনএ রূপে জনিত্র যৌন থেকে পরবর্তী অপত্য যৌনতে বৈশিষ্ট্য সমূহের বংশানুসারের জন্য তথ্য বহন করে। মানে এটা হচ্ছে জনিত্র মা কোষ, মাদার, ঠিক আছে? মানে এখান থেকে আরেকটা সৃষ্টি হবে, ঠিক আছে? এখানে দুটো দেওয়া ঠিক নয়, কারণ সব জীবের ক্ষেত্রে মা বাবা থেকে উৎপন্ন হয় না। আরও বিভিন্ন পদ্ধতি আছে, আমরা জানবো। যেমন গাছের ক্ষেত্রে পরাগায়ন মিলনের পর নতুন মানে কি বলবো, রিপ্রোডিউস করে, ঠিক আছে? তো আমি একটা জিনিস বোঝাতে চাইছি যে একটা জীব থেকে যখন আরেকটা জীবের সৃষ্টি হয়, তখন যেখান থেকে সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, সেখান থেকে কিছু বার্তা বহন করে নিয়ে যায়, ঠিক আছে? যে ধরো একটা সাধারণ খুব উদাহরণে আমাদের মানুষের ক্ষেত্রেই, যদি আমি আমার বাবা মা থেকে জন্ম নিয়েছি, তাদের কিছু বৈশিষ্ট্য আমার মধ্যে এসেছে। কিভাবে এসেছে? ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ থাকে সেই বার্তাটা বহন করে বংশানুক্রমে, বংশের বার্তাটা বহন করে বিভিন্ন বৈশিষ্ট্যে। সেই জন্য অনেক কিছু মিল থাকে আমাদের বাবা মার সঙ্গে আমাদের, ঠিক আছে? সেই জিনিসটাই বলা হয়েছে। কোষের নিউক্লিয়াসে উপস্থিত ডিএনএ প্রোটিন সংশ্লেষণের প্রয়োজনীয় তথ্য উৎস হিসেবে কাজ করে। তো এটা আমরা প্রোটিন সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় তথ্য উৎস হিসেবে কাজ করে কে? ডিএনএ। যদি তথ্যের পরিবর্তন ঘটে তবে ভিন্ন ধরনের প্রোটিন তৈরি হবে। ভিন্ন ধরনের প্রোটিনগুলো অবশেষে দেহ নকশার পরিবর্তন ঘটাবে। অতএব জননের মৌলিক ঘটনাটি হলো ডিএনএর প্রতিলিপিকরণ। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? জননের মৌলিক ঘটনাটি কি? ডিএনএর প্রতিলিপিকরণ। মানে প্রতিলিপি মানে কপি, কপি, ডিএনএর কপি। এটাই হচ্ছে জননের মৌলিক ঘটনা, ঠিক আছে? তাহলে এই লাইনটা মনে রাখবো আমরা। জন্মের মৌলিক ঘটনা হলো ডিএনএর প্রতিলিপিকরণ। কোষ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তাদের ডিএনএর প্রতিলিপি গঠন করে। এর ফলে একটি জনন কোষে ডিএনএর দুটি প্রতিলিপি তৈরি হয় এবং এই প্রতিলিপিগুলো পরস্পর থেকে পৃথক হওয়া প্রয়োজন। যাই হোক, ডিএনএর একটি প্রতিলিপি মূল কোষটিতে রেখে অপর ডিএনএ প্রতিলিপিটিকে কোষ থেকে বের করে দিলে এটি কোনো কাজ করবে না, কারণ কোষ থেকে বেরিয়ে যাওয়া প্রতিলিপিটি জৈবনিক প্রক্রিয়াসমূহ বজায় রাখার জন্য প্রয়োজনীয় সংগঠিত কোনো কোষীয় গঠন পায় না। তাই ডিএনএ প্রতিলিপিকরণ কালে একটি অতিরিক্ত কোষীয় যন্ত্রের সৃষ্টি হয় এবং এরপর ডিএনএর প্রতিলিপিগুলো তাদের নিজস্ব কোষীয় যন্ত্র সহকারে পরস্পর থেকে পৃথক হয়। কার্যত একটি কোষ বিভাজিত হয়ে দুটি কোষ সৃষ্টি হয়। আমি দাগ দিয়ে যাব, ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো। তো আমরা জানলাম যে জননের সময় ডিএনএর কপি হয়, ঠিক আছে? কপি হয়ে পরবর্তী প্রজন্মে সেটা ট্রান্সফার হয়, তার মাধ্যমে গুণাগুণগুলো ট্রান্সফার হয়, ঠিক আছে? দ্য ইম্পর্টেন্স অফ ভ্যারিয়েশন। জীবগোষ্ঠী তাদের জনন ক্ষমতাকে কাজে লাগিয়ে বস্তুতন্ত্রে একটি সুস্পষ্ট স্থান বা নিচ দখল করে। জীবদেহে গঠনগত বৈশিষ্ট্য বজায় রাখার জন্য প্রজননকালে ডিএনএর প্রতিলিপিকরণ সংগতিপূর্ণ হওয়া গুরুত্বপূর্ণ। এই বৈশিষ্ট্যগুলোকে জীবকে নির্দিষ্ট নিজ ব্যবহারে সাহায্য করে, ঠিক আছে? এইসব অনেক গল্প আছে, এগুলো আমরা অনেক পড়ে এসেছি আগে। ডিএনএ, ক্রোমোজোম, মানুষের কত জোড়া থাকে? 23 জোড়া থাকে বা 46টি থাকে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আছে, আমরা ডাইরেক্ট কোশ্চিন অ্যান্সার টাইপের পড়াতে চলে যাব, ঠিক আছে? হ্যাঁ, একক জীবসমূহের জনন পদ্ধতি, মোডস অফ রিপ্রোডাকশন ইউজড বাই সিঙ্গল অর্গানিজমস, ঠিক আছে? এইবার
প্রথম ক্ষেত্রে ইস্টের বৃদ্ধি ধরনের সাথে দ্বিতীয় ক্ষেত্রে মোল্ডের বৃদ্ধি ধারণা তুলনা করো, এদের পার্থক্য। প্রজনন প্রক্রিয়াগুলি কিভাবে ঘটে সেই প্রসঙ্গে আলোচনা করা হবে এখন, ঠিক আছে। ফিশন বা বিভাজন, এই লাইনগুলো খুব মনে রাখবে। ফিশন দেখো এরাও লিখে দিয়েছে ইংরেজি টার্মটাকে বাংলায়, এইভাবেও থাকে ফিশন বা বিভাজন বাংলায় বলা হয়, ঠিক আছে। এককোষী জীবের ক্ষেত্রে কোষ বিভাজন বা ফিশনের ফলে নতুন জীবের সৃষ্টি হয়। ফিশন প্রক্রিয়ায় বহু বিভিন্ন ধরন পরিলক্ষিত হয়। বহু ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া কোষ বিভাজনকালে শুধুমাত্র দুটি সমান খণ্ডকে বিভক্ত হয়ে যায়। অ্যামিবার মতো জীবে কোষ বিভাজনকালে একটি কোষ বিভক্ত হয়ে দুটি কোষের সৃষ্টি হয়। এর দেহের যে কোনো তলেই হতে পারে। তার মানে এককোষী যেসব জীব আমরা দেখতে পাই তাদের প্রজনন, ঠিক আছে, সাধারণত এই পদ্ধতিতে হয়। এই পদ্ধতি ফিশন বা বিভাজন পদ্ধতিতে এককোষী জীবের প্রজনন ঘটে, মানে নতুন জীব সৃষ্টি হয়। প্রজনন মানে কি, একটা জীব থেকে আরেকটা পরবর্তী প্রজন্মের সৃষ্টি হয়, তার যে পদ্ধতিগুলো। তো এককোষী জীবের ক্ষেত্রে সেটা কি ফিশন বা বিভাজন। উদাহরণগুলো কি কি আছে, অ্যামিবা, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এরা হলো এককোষী জীব। তারা ফিশন পদ্ধতিতে প্রজনন ক্রিয়া সম্পন্ন করে বা নতুন যুগের সৃষ্টি হয়। যাই হোক, কিছু এককোষী জীব দেহে আরো কিছু সংগঠন দেখতে পাওয়া যায়, যেমন লিসম্যানিয়া, যা কালাজ্বরের জন্য দায়ী। কোষের এক প্রান্তে একটি চাবুকের ন্যায় গঠন উপস্থিত থাকে। এই ধরনের যে সমূহ এই গঠনগুলির সঙ্গে সম্পর্কিত সুনির্দিষ্ট সজ্জাদিতে দ্বিবিভাজন ঘটে। ম্যালেরিয়া পরজীবী প্লাজমোডিয়ামের মতো অন্য এককোষী জীব বহু বিভাজন পদ্ধতিতে একই সাথে বিভাজিত হয়ে বহু অপত্য কোষ সৃষ্টি করে। এগুলো খুব কঠিন ভাষা, জিনিসটা আমি সহজ করে দিচ্ছি। এখানে আমরা প্রথমে কি দেখলাম, বিভাজন বা ফিশন। এই পদ্ধতি থেকে অ্যামিবা, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এরা নতুন জীবের সৃষ্টি করে, মানে ফিশন পদ্ধতি। প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করে ফিশন বা বিভাজন পদ্ধতিতে অ্যামিবা, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এরা এককোষী জীব, ঠিক আছে। তাছাড়াও আরো কিছু আছে, যেমন লিসম্যানিয়া, কালাজ্বরের জন্য দায়ী। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। লিসম্যানিয়া এমন একটি প্রোটোজোয়া যেটা কালাজ্বরের যে অসুখ আমরা জানি তার জন্য দায়ী। তো সে কিভাবে প্রজনন ক্রিয়া সম্পন্ন করে, দ্বিবিভাজন পদ্ধতিতে, ঠিক আছে, দ্বিবিভাজন পদ্ধতিতে। আবার ম্যালেরিয়া পরজীবী প্লাজমোডিয়াম, দেখো প্লাজমোডিয়াম বহু বিভাজন পদ্ধতিতে, ঠিক আছে। তো এখানে থাকবে এরকম কোশ্চেনটা যে লিসম্যানিয়া নিম্নোক্ত কোন পদ্ধতিতে প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করে, ঠিক আছে, বা নতুন জীব সৃষ্টি করে। তখন কি হবে, লিসম্যানিয়া করে দ্বিবিভাজন, প্লাজমোডিয়াম করে বহু বিভাজন পদ্ধতিতে, মাল্টিপল ফিশন, ঠিক আছে। আর লিসম্যানিয়া দ্বিবিভাজন পদ্ধতিতে। আর অ্যামিবা, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এরা হচ্ছে সাধারণ যদি থাকে সেগুলো হবে ফিশন বা বিভাজন পদ্ধতিতে, ঠিক আছে। অপরদিকে ইস্টের দেহ থেকে কতগুলো ক্ষুদ্র কোরক উদ্গত হতে পারে, যারা দেহ থেকে পৃথক হয় এবং আরো বৃদ্ধি হয়ে অপত্য জীবে পরিণত হয়। তুলনামূলকভাবে সরল, এই জিনিসগুলো আমরা ভালো করে পড়বো, ঠিক আছে। এক্সামে বারবার থাকবে, এগুলো ভয়ঙ্কর ভাবে থাকে, একাধিক কোশ্চেন থাকে, 5-6টা থাকতে পারে এই চ্যাপ্টার থেকে, এরকম ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। তুলনামূলকভাবে সরল দেহ সংগঠন বিশিষ্ট বহুকোষী জীবসমূহে সরল জনন প্রক্রিয়াগুলো কার্যকরী হতে পারে। উদাহরণ হিসেবে বলা হয়, উদাহরণ খুব ইম্পর্টেন্ট, স্পাইরোগাইরা পরিণত হলে এর দেহটি শুধুমাত্র কতগুলো ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়। স্পাইরোগাইরা উদাহরণ তুলে দেবে, স্পাইরোগাইরা কি পদ্ধতিতে প্রজনন করে, ঠিক আছে। তো ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়, এই খণ্ড টুকরোগুলো বৃদ্ধি পেয়ে নতুন জীবে পরিণত হয়, ঠিক আছে, মানে খণ্ডন হয়। স্পাইরোগাইরা পরিণত হলে ভেঙে যায়, খণ্ড মানে ভেঙে যাওয়া, সেগুলো আবার নতুন জীব সৃষ্টি করে, ঠিক আছে। স্পাইরোগাইরার উদাহরণ এটা। সব বহুকোষী জীবের ক্ষেত্রে এই ঘটনা সত্য নয়। এদের ক্ষেত্রে কেবলমাত্র একের পর এক কোষ বিভাজিত হয়ে নতুন অপত্য কোষ গঠন করতে পারে না। এর কারণ হলো এই যে আমরা এমন অনেক বহুকোষী জীব দেখেছি যাদের দেহ কেবল এলোমেলোভাবে বিন্যস্ত কিছু কোষের সমষ্টি মাত্র নয়। বিশেষিত কোষসমূহ কলারূপে সংগঠিত হয়। কলা মানে জানি আমরা অনেকগুলো কোষ মিলে কলা গঠিত হয়, এবং কলাসমূহ সংগঠিত হয়ে অঙ্গ গঠন করে। এই অঙ্গগুলোকে দেহের নির্দিষ্ট স্থানে অবস্থান করতে হবে। এই ধরনের সুসংগঠিত জীব দেহে একের পর এক কোষ বিভাজনের বিষয়টি অবাস্তব হবে।
তাই বহুকোষী জীবদের ক্ষেত্রে অধিকতর জটিল জনন পদ্ধতি ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে। বহুকোষী জীবে ব্যবহৃত একটি মৌলিক কৌশল হলো এই যে বিভিন্ন ধরনের কোষ ভিন্ন ভিন্ন বিশেষিত কার্যাবলী সম্পন্ন করে। কাজের এই সাধারণ ধরন অনুসারে দেখা যায় যে এ ধরনের জীবসমূহে জনন হলো এক ধরনের বিশেষ ধরনের কোষের কাজ। ঠিক আছে, তারপর এবার আমরা নতুন চলে যাবো রিজেনারেশন বা পুনরুৎপাদন। এগুলো কিন্তু এক একটা করে টাইপ হচ্ছে প্রজনন পদ্ধতি। প্রথমে কি বললাম, ফিশন বা বিভাজন। তার মধ্যে কে করে, অ্যামিবা, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, এগুলো এককোষী জীব সাধারণত। লিশমানিয়া দ্বিবিভাজন পদ্ধতিতে করে, কালাজ্বরের সেটা প্রোটোজোয়া, আর আরেকটা আছে প্রোটোজোয়া হচ্ছে প্লাজমোডিয়াম, যেটা বহু বিভাজন পদ্ধতিতে প্রজননকে সম্পন্ন করে। আরেকটা আমরা দেখলাম স্পাইরোগাইরা, যেটা খণ্ডীভবন বলে এটাকে, বা ভেঙে যায় আর কি। এভাবে কোশ্চেনে দিয়ে দেবে যে দেহ অংশ খণ্ডিত হয়ে নতুন জীব সৃষ্টি করে, এই প্রজনন পদ্ধতি নিচের কোনটি? স্পাইরোগাইরা। ঠিক আছে, এবার চলে আসলাম আরেকটা টাইপ, পুনরুৎপাদন বা রিজেনারেশন। ইংলিশ টার্মগুলো খুব ইম্পর্টেন্ট। রিজেনারেশন সম্পূর্ণরূপে বিভেদিত বহু জীব তাদের দেহাংশ থেকে নতুন জীব সৃষ্টিতে সক্ষম। এর অর্থ হলো এই যে যদি কোনো জীবদেহ কোনোভাবে কেটে গিয়ে বা ভেঙে গিয়ে বহু খণ্ডাংশে বিভক্ত হয়, তবে এদের মধ্যে বহু খণ্ডাংশ বৃদ্ধি পেয়ে স্বতন্ত্র জীবে পরিণত হয়। উদাহরণস্বরূপ হাইড্রা, প্ল্যানেরিয়ার মতো সরল প্রাণীদের দেহ বহু খণ্ডাংশে বিভক্ত হতে পারে এবং প্রতিটি খণ্ডাংশ বৃদ্ধি পেয়ে একটি সম্পূর্ণ জীবে পরিণত হয়। রিজেনারেশন। ঠিক আছে, এক মিনিট। হ্যাঁ, তো বলছিলেন যে পুনরুৎপাদন বা রিজেনারেশন এটা কি হয়, দেহের কিছু অংশ ভেঙে গিয়ে সেখান থেকে নতুন জীব তৈরি হয়। ঠিক আছে, কিছু অংশ ভেঙে গিয়ে, কথাগুলো মনে রেখো, মেইন জিনিসটা এই যে জীব দেহে কোনোভাবে কেটে গিয়ে বা ভেঙে গিয়ে বহু খণ্ডাংশে বিভক্ত হয়, আর সেখান থেকে স্বতন্ত্র জীব বা নতুন জীব সৃষ্টি হয়। এই পদ্ধতিতে কারা প্রজনন করে? হাইড্রা, প্ল্যানেরিয়া প্রভৃতি। উদাহরণগুলো আমার জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু হাইড্রা এবং প্ল্যানেরিয়া এরা রিজেনারেশন বা পুনরুৎপাদন পদ্ধতিতে প্রজনন সম্পন্ন করে। এত কিছু ডিটেলস জানার প্রয়োজন নেই, আমি জাস্ট উদাহরণ করব, আর সেই পদ্ধতিটা কোন প্রাণীরা বা জীবরা সেই পদ্ধতিতে প্রজনন করে সেই জিনিসটা আমি জানবো। হাইড্রা এবং প্ল্যানেরিয়া পুনরুৎপাদন বা রিজেনারেশন পদ্ধতিতে প্রজনন করে। পুনরুৎপাদন প্রজননের মতো একই রকম নয়, কারণ বেশিরভাগ জীব প্রজননের জন্য সচরাচর তাদের দেহ কেটে গিয়ে খণ্ড খণ্ড হয়ে যাওয়ার উপর নির্ভর করে না। ঠিক আছে, কিছু অংশ ছেড়ে যায় শরীর থেকে, সেইভাবে হয়। এবার বাডিং, খুব ইম্পর্টেন্ট একটা পদ্ধতি, বা কোরকোদ্গম বাংলায় বলে, বাডিং এটাও থাকে। ঠিক আছে, হাইড্রার মতো জীবসমূহ কোরকোদ্গম প্রক্রিয়ায় প্রজননের জন্য পুনরুৎপাদনক্ষম কোষগুলোকে কাজে লাগায়। হাইড্রার দেহে একটি নির্দিষ্ট স্থানে বারবার কোষ বিভাজনের ফলে উপবৃদ্ধি রূপে একটি কোরকের সৃষ্টি হয়। ঠিক আছে, এইভাবে এটা ভেঙে গিয়ে আবার নতুন নতুন হলো, আবার নতুন নতুন হলো। ঠিক আছে, এই কোরকগুলো বৃদ্ধি পেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জীবে পরিণত হয় এবং সম্পূর্ণ পরিণতি লাভের পর এরা জনিত্র জীবদেহ থেকে আলাদা হয়ে যায় এবং স্বাধীন জীবরূপ গঠন করে। এই যে হাইড্রার কোরকোদ্গম পদ্ধতিতে, এই যে একটা পুরো হাইড্রা ছিল, সেখান থেকে ছোট্ট একটা কোরক তৈরি হলো, কোরকটা বড় হয়ে সেম টাইপের আরেকটা জীব তৈরি করলো, এটা কোরকোদ্গম পদ্ধতি। ঠিক আছে, আর এটা পুনরুৎপাদন বা রিজেনারেশন পদ্ধতি, প্ল্যানেরিয়া। তার মানে হাইড্রা আমরা দুই জায়গাতে পাচ্ছি, পুনরুৎপাদনেরও অনেক সময় হয় আর বাডিং পদ্ধতিতেও করে। ঠিক আছে, বা কোরকোদ্গম পদ্ধতিতে। হাইড্রা, প্ল্যানেরিয়া এরা দুজন পুনরুৎপাদন রিজেনারেশন করে, আবার এখানে পাচ্ছি আমরা হাইড্রা কোরকোদ্গম বা বাডিং পদ্ধতিতে করে। ঠিক আছে, ভেজিটেটিভ প্রোপাগেশন বা অঙ্গজ জনন। ভেজিটেটিভ বা অঙ্গজ জনন, এমন বহু উদ্ভিদ রয়েছে যাদের দেহে মূল কাণ্ড পাতার অংশগুলো উপযুক্ত পরিবেশে বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদ গঠন করে। বস্তুত উদ্ভিদরা প্রজননের জন্য এমন সব পদ্ধতি ব্যবহার করতে পারে যা বেশিরভাগ প্রাণীর ক্ষেত্রে দেখা যায় না।
অঙ্গজ জননের এই ধর্মটিকে কৃষিক্ষেত্রে আখ, গোলাপ, আঙ্গুরের মতো বহু উদ্ভিদ জন্মানোর জন্য লোয়ারিং ও গ্রাফটিং এর মতো অঙ্গজ জননের পদ্ধতি ব্যবহার করা হয়। বীজ থেকে সৃষ্ট উদ্ভিদগুলোর তুলনায় অঙ্গজ জনন প্রক্রিয়ায় উৎপন্ন উদ্ভিদগুলো তুলনামূলক আগে ফুল ও ফল ধারণ করতে পারে। বীজ সৃষ্টিতে অক্ষম কলা, কমলা, গোলাপ, জুঁইয়ের মতো উদ্ভিদগুলো এই পদ্ধতিতে বংশ বিস্তার করে। তাহলে ভেজিটেটিভ প্রপাগেশন আমরা বা অঙ্গজ জনন, অঙ্গ থেকে একটা নতুন উদ্ভিদ তৈরি। এই হাইড্রার ক্ষেত্রে আগে কোরকোদ্গম কি হচ্ছিল, একটা উপবৃদ্ধি হচ্ছিল, কোরক, এটা কোরক বলছি, উপবৃদ্ধি মানে একটা অংশ ছোট্ট করে বেড়ে যাচ্ছিল, বেড়ে 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 সেটা নতুন জীবের আকার ধারণ করছিল। এই পদ্ধতিটাকে আমরা বলছিলাম বাডিং পদ্ধতি বা কোরকোদ্গম পদ্ধতি, ঠিক আছে। আর আমাদের খণ্ডন বা রিজেনারেশন কি হচ্ছিল, কেটে গিয়ে ভেঙে গিয়ে দেহের একটা অংশ থেকে পুরো অংশ ভেঙে পড়ে গেল বা কেটে গেল, সেখান থেকে নতুন জীব তৈরি হচ্ছিল। আর অঙ্গজ জনন বা ভেজিটেটিভ প্রোপাগেশনে কি হচ্ছে, দেহের কোনো একটা অঙ্গ, যেরকম আখের গাছ তোমরা দেখেছো অনেকেই, আখের গাছ, ঠিক আছে, আখের রস যে রাস্তায় খাওয়া হয়, সেটা এরকম লাঠির মতো হয় তো গাছটা, তো তার একটা অংশ কেটে নিয়ে সেটা যদি চাষবাস করা হয় আর কি, সেটা বৃদ্ধি করা হয় মাটিতে ফেলে, ঠিক আছে, তো সেখান থেকে নতুন গাছ আবার সৃষ্টি হয়, ঠিক আছে। যেরকম বাঁশ গাছ অনেকে তোমরা দেখে থাকবে গ্রামে, কিছু অংশ মানে বাঁশটা একটু কেটে সেটা মাটিতে পুঁতে দিলে সেখান থেকে নতুন গাছ তৈরি হয়ে যায়, মানে গাছ সৃষ্টি হয়ে যায়, তাই তো। তো একটা অঙ্গের জননের মাধ্যমে হচ্ছে, একটা অঙ্গ থেকে নতুন জীব সৃষ্টি হচ্ছে। তো এই পদ্ধতির মাধ্যমে কারা কারা করে, এই যে এখানে দেওয়া আছে, কলা, কমলা, গোলাপ, জুঁই, এরা এই পদ্ধতিতে বংশ বিস্তার করে। কলা, কমলা, গোলাপ, জুঁই এরা ভেজিটেটিভ প্রোপাগেশন করে। অঙ্গজ জননের অপর একটি সুবিধা হলো এই যে এই প্রক্রিয়ায় উৎপন্ন সব জীব উদ্ভিদই জিনগতভাবে অনেকটা জনিত্র জীব সদৃশ হয়। মানে অঙ্গজ জনন হচ্ছে অঙ্গ থেকে নতুন জীব সৃষ্টি হচ্ছে, তার ফলে যে মাতৃ যে জীবটা ছিল, যেখান থেকে নতুন জীব আসছে, তাদের মধ্যে অনেক সাদৃশ্য থাকে, ঠিক আছে। তাই জনিত্র জীবের সব চারিত্রিক বৈশিষ্ট্য অপত্য জীব সময় পরিলক্ষিত হয়। তোমরা এই জিনিসটা খেয়াল রাখবে, এখানে কোশ্চিনগুলো শুধুমাত্র উদাহরণ নয়, উদাহরণ থেকে বেশিরভাগই থাকে, আবার এরকম তুলে দেবে যে অঙ্গ থেকে হয়, একটা গল্প তৈরি করে দেবে যে একটি গাছ নিলাম, সেই গাছটির একটি অংশ কেটে সেটাকে মাটিতে পুঁতে দেওয়া হলো, সেখান থেকে নতুন জীব সৃষ্টি হলো, এইটা কোন পদ্ধতি, এরকম বলে দেবে, তখন বলতে হবে অঙ্গজ জনন পদ্ধতি। সুতরাং পদ্ধতিগুলো যে আছে, কোন পদ্ধতিটাকে সংজ্ঞাটা কিরকম সেটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। এই যে একইভাবে পাথরকুচি পাতার কিনারা বরাবর উপস্থিত খাঁজে মুকুলগুলো মাটিতে পড়ে বৃদ্ধি হয়, ঠিক আছে। এটাও একটি অঙ্গজ জনন বা ভেজিটেটিভ প্রোপাগেশন। পাথরকুচির পাতা ছোটবেলায় দেখেছো, পাতাগুলো মাটিতে ফেলে দিলে এই যে পাতার যে ধারগুলো থাকে, এগুলো থেকে নতুন নতুন উদ্ভিদ জন্মাতে দেখা যায়, ঠিক আছে। তো এটা একটা ভেজিটেটিভ প্রোপাগেশন বা অঙ্গজ জনন পদ্ধতি। অঙ্গ, পাতা একটা অঙ্গ সেখান থেকে, ঠিক আছে। কলা পালন বা টিস্যু কালচার কি পড়বো। কলা পালন পদ্ধতিতে একটি উদ্ভিদের বর্ধনশীল অংশের বেশি শীর্ষভাগ থেকে কিছু কলা অপসারণ করে বা কিছু কোষ থেকে পৃথক করে তাদের নিয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয়। এরপর এই কোষগুলোকে একটি কৃত্রিম মাধ্যমে রাখা হয়, যেখানে এরা দ্রুত বিভাজিত হয়ে একটি ছোট কোষগুচ্ছ বা কেলাস গঠন করে। কেলাসটিকে অতঃপর বৃদ্ধি বিভেদীকরণের জন্য হরমোন সমন্বিত অন্য একটি মাধ্যমে স্থানান্তরিত করা হয়। এরপর চারা গাছগুলোকে মাটিতে রোপণ করা হয়, যাতে এরা বৃদ্ধি পেয়ে পরিণত উদ্ভিদের রূপ নিতে পারে। কলা পালন পদ্ধতি ব্যবহার করে রোগমুক্ত পরিবেশে একটি জনিত্র উদ্ভিদ থেকে বহু উদ্ভিদ সৃষ্টি করা যেতে পারে। কৌশলটি সচরাচর বাহারি উদ্ভিদ সৃষ্টির জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে, এটা জানলাম আমরা। এবার আরেকটা পদ্ধতি চলে আসছে রেণু উৎপাদন বা স্পোর ফরমেশনের মাধ্যমে, ঠিক আছে। এমন অনেক সরল বহুকোষী জীব রয়েছে যাদের নির্দিষ্ট জনন অঙ্গগুলো শনাক্ত করা যেতে পারে। উদাহরণ হিসেবে রুটির ছত্রাক, ব্রেড মোল্ডের বা রাইজোপাস, যেটাকে বলে রাইজোপাস অনুসূত্র বা হাইফি, উদাহরণগুলো আমরা অবশ্যই মনে রাখবো। রেণু উৎপাদন বা স্পোর ফরমেশনের মাধ্যমে রাইজোপাস, হাইফি, রুটির ছত্রাক এগুলো করে এই পদ্ধতিতে। এগুলো জনন অঙ্গ নয়। অপরদিকে দণ্ডাকৃত অনুসূত্রের শীর্ষভাগে উপস্থিত ক্ষুদ্র স্ফীত গোলক আকৃতির গঠন সমূহ জননে অংশগ্রহণ করে। এই স্ফীত গোলক আকৃতির অংশগুলোকে রেণুস্থলী বলে। কোষ বা রেণু সমন্বিত হয়। এই কোষ বা রেণুগুলো অবশেষে বৃদ্ধি পেয়ে নতুন রাইজোপাস গঠন করে। রেণুগুলো পুরু প্রাচীর বেষ্টিত হয়, যা
যতক্ষণ না রেণুগুলো অন্য একটি আর্দ্রতলের সংস্পর্শে আসছে বৃদ্ধি শুরু করছে ততক্ষণ পর্যন্ত এদের সুরক্ষা প্রদান করে। আমরা এতক্ষণ পর্যন্ত জননে যেসব পদ্ধতিগুলো আলোচনা করছি সবগুলো একক জীব থেকে নতুন অপত্য যৌন সৃষ্টি, এগুলো অযৌন জনন নামে পরিচিত। এই যে স্পোর ফরমেশন, তারপর ভেজিটেটিভ প্রোপাগেশন, আরো যেগুলো আমরা প্রকারগুলো পড়লাম বিভিন্ন জননের, সেগুলো অযৌন জনন পদ্ধতি। ঠিক আছে, অনুন্নত জীবরা এই পদ্ধতিতে বংশ বিস্তার করে থাকে। ঠিক আছে, রেণু উৎপাদন বা স্পোর ফরমেশন বুঝতেই পারছো, এইভাবে ফুলের আগাতে রেণু থাকে, সেগুলো অন্য জায়গায় গিয়ে পড়ে নতুন জীব সৃষ্টি হয়, বীজ তৈরি হয়, ফুল ফল তৈরি হয়, এটা রেণু। ঠিক আছে, রেণু বুঝতে পারছো, পরাগ রেণু পড়েছি, সেই রেণু। ঠিক আছে, রাইজোপাস, এটা উদাহরণটা মনে রাখবে, এটা রেণু উৎপাদন পদ্ধতিতে কে করে বা স্পোর ফর্মেশনের মধ্যে রাইজোপাস তার বংশবিস্তার করে। ঠিক আছে, এ পর্যন্ত অযৌন জননটা কমপ্লিট হলো। এবার আমরা ঢুকবো যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে, যৌন জননের ক্ষেত্রে মানুষ এই পদ্ধতিতে করে, আর বেশিরভাগ প্রাণীরাই যৌন জনন পদ্ধতিতে তাদের বংশবিস্তার করে। ঠিক আছে, এই ক্ষেত্রে দুটো বিপরীত লিঙ্গের প্রাণীর প্রয়োজন হয়, যেমন স্ত্রী পুরুষ মানুষের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা ডাইরেক্ট মেন জায়গায় চলে যাব। ঠিক আছে, আমরা পূর্বেই দেখেছি যে জীবদেহে যত বেশি জটিলতর হয় কলার বিশেষীকরণ ততই বৃদ্ধি পায়। পূর্বে উল্লেখিত সমস্যাটির এমন একটি সমাধান অনেক বহুকোষী জীবে যেরূপ দেখা যায়, সেটি হলো তাদের বিশেষিত অঙ্গসমূহে কোষগুলোর একটি বিশেষ বংশানুক্রমিক ধারা রয়েছে, যেখানে অপ্রজননশীল দেহ কোষগুলোর তুলনায় কেবলমাত্র অর্ধেক সংখ্যক ক্রোমোজোম এবং অর্ধেক পরিমাণ ডিএনএ থাকে। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় এটি অর্জিত হয় তাকে মিওসিস বলে। মিওসিস কি? মিওসিস এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যায়। আমরা 46টি বা 23 জোড়া ক্রোমোজোমে গঠিত, কিন্তু এই মিওসিস পদ্ধতিতে অর্ধেক যায়, মানে 23টা যায়। ঠিক আছে, তাই যখন দুটি জীব থেকে প্রাপ্ত জার্মকোষগুলো যৌন জননকালে মিলিত হয়ে নতুন জীব সৃষ্টি করে, তখন এর ফলে নতুন যৌনকে ক্রোমোজোম সংখ্যা ডিএনএ এর পরিমাণ পুনঃস্থাপিত হয়। ঠিক আছে, যদি জাইগোটকে বৃদ্ধি পেয়ে একটি অত্যন্ত বিশেষিত কলা এবং অঙ্গ সমন্বিত পূর্ণাঙ্গ জীবে পরিণত হতে হয়, তবে এই কাজের জন্য জাইগোটটির মধ্যে যথেষ্ট পরিমাণ শক্তি সঞ্চিত থাকতে হবে। অত্যন্ত সরল জীবে এটি দেখা গেছে যে দুটি জার্মকোষ বা জার্মকোষ মানে জনন কোষগুলো একটি অপরটি থেকে খুব একটা আলাদা নয় বা একই রকম হতে পারে, কিন্তু দেহ নকশা যত জটিল থেকে জটিলতর হবে জার্মকোষগুলো তত বিশেষিত হবে, মানে বিশেষ বিশেষ গুণ থাকবে জার্মকোষগুলো। ঠিক আছে, সপুষ্পক উদ্ভিদে যৌন জনন। গুপ্তবীজী উদ্ভিদে জনন অঙ্গ সমূহ ফুলে অবস্থান করে। ঠিক আছে, গুপ্তবীজী উদ্ভিদ মানে বীজটা লুকোনো থাকবে, গুপ্ত। উদ্ভিদের জনন অঙ্গ সমূহ ফুলে অবস্থান করে, ফুলের ভিতর। ফুলের বিভিন্ন অংশ, বৃত্তাংশ, দলাংশ, পুংকেশর, গর্ভকেশর এগুলো সম্পর্কে জানি, আমরা অনেকে পড়েছি। ফুলের পুংকেশর, গর্ভকেশর হলো ফুলের সেই সব জনন অঙ্গ যেগুলো জার্মকোষ সমন্বিত হয়। ফুল একলিঙ্গ ফুল থাকে, যেমন পেঁপে, তরমুজের ফুল কিন্তু একলিঙ্গ, বা উভলিঙ্গ ফুল হচ্ছে জবা, সরিষা। এগুলো উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট, লাইন বাই লাইন আমি দাগ দিয়ে যাচ্ছি। অবশ্যই তোমাদেরকে পড়তে হবে, উদাহরণগুলো বারবার পড়তে হবে। যে ফালতু একলিঙ্গ ফুল কেন পড়বো, পরীক্ষায় চলে আসবে একলিঙ্গ ফুলের উদাহরণগুলো অনেকগুলো থাকবে, তার মধ্যে পেঁপে দেওয়া থাকবে, না জানলে করতে পারবে না। সুতরাং বারবার বলছি, উদাহরণগুলো খুব সাবধান। একলিঙ্গ ফুল হলো পেঁপে, তরমুজ। উভলিঙ্গ ফুল হলো জবা, সরষে। একলিঙ্গ ফুলে পুংকেশর, গর্ভকেশরের মধ্যে যে কোনো একটি বর্তমান থাকে, উভলিঙ্গ ফুলে দুটোই বর্তমান থাকে। পুংকেশর হচ্ছে পুংজনন অঙ্গ, এতে হলুদ বর্ণের পরাগরেণু সৃষ্টি হয়।
পুংকেশরকে স্পর্শ করি তখন আমাদের হাতে প্রায়শই হলুদ আবু গুঁড়ো লেগে যায়। অনেক সময় ফুলে হাত দেবে, যখন ফুলে দেখবে হলুদ হলুদ লেগে যায়। গর্ভকেশর একটি ফুলের কেন্দ্রে অবস্থান করে এবং এটি হলো স্ত্রী জননাঙ্গ। গর্ভকেশর তিনটি অংশ নিয়ে গঠিত। গর্ভকেশরের স্ফীত তলদেশীয় অংশটি হলো গর্ভাশয়, মাঝের লম্বাটি গর্ভদণ্ড এবং প্রান্তীয় অংশটি গর্ভমুণ্ড। ঠিক আছে, গর্ভমুণ্ডটি আঠালো হতে পারে। গর্ভাশয়টি ডিম্বক সমন্বিত এবং প্রতিটি ডিম্বকে একটি ডিম্বকোষ বা ডিম্বাণু থাকে। পরাগরেণু থেকে সৃষ্ট পুংজনন কোষটি ডিম্বকস্থিত স্ত্রী জনন কোষের সাথে মিলিত হয়। এই জনন কোষগুলির মিলন বা নিষেকের ফলে জাইগোট বা ভ্রূণাণু গঠিত হয়, যা বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদ তৈরিতে সক্ষম। তাই পুংকেশর থেকে পরাগরেণুগুলো গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়া প্রয়োজন। যদি পরাগরেণুগুলো এই স্থানান্তর একই ফুলে ঘটে তখন তাকে স্বপরাগ বলে। একই ফুলের মধ্যে সেলফ পলিনেশন বলে বা স্বপরাগযোগ বলে। একটা উভলিঙ্গ ফুল আছে, সেটাতে পুংকেশর গর্ভকেশর দুটোই আছে। পুংকেশর থেকে পরাগরেণুটি গর্ভকেশর উপরে পলিনেশন হলো, মানে যৌন জনন সম্পন্ন হলো, মানে একটা ফুলের মধ্যে গঠিত হলো, একটা ফুলের মধ্যে পুরো প্রসেসটা সম্পন্ন হলো, তখন তাকে স্বপরাগ বা সেলফ পলিনেশন বলবো। অপরদিকে যদি পরাগরেণু স্থানান্তর একটি ফুল থেকে অপর ফুলে ঘটে, একটি ফুল থেকে অপর ফুলে গিয়ে পড়লো, তাকে ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন বলে। একটি ফুল থেকে অপর ফুলে পরাগরেণু স্থানান্তর বায়ু, জল বা পানির মাধ্যমে ঘটে। অনেক পোকা মাকড়, জানো, কীট পতঙ্গ এরা এক জায়গা থেকে অন্য জায়গায় এগুলোকে স্থানান্তরিত করতে সাহায্য করে। পরাগরেণু একটু উপযুক্ত গর্ভমুণ্ডের উপর পতিত হওয়ার পর থেকে একে গর্ভাশয়ে স্থিত স্ত্রী জনন কোষের নিকট পৌঁছাতে হয়। এই কাজের জন্য পরাগরেণু থেকে একটি নালিকা বৃদ্ধি পেয়ে বেরিয়ে আসে এবং ডিম্বাশয়ে পৌঁছানোর জন্য গর্ভতন্ত্রের মধ্য দিয়ে অগ্রসর হয়। ঠিক আছে, নিষেকের পর জাইগোট বা ভ্রূণাণুটি বারবার বিভাজিত হয়ে ডিম্বকের ভিতরে একটি ভ্রূণ গঠন করে। ডিম্বককে ঘিরে একটি শক্ত আবরণী গঠন করে। ডিম্বকটি ধীরে ধীরে বীজে পরিণত হয়। মানে কোন অংশটা বীজে পরিণত হয়? তাহলে ডিম্বকটি বীজে পরিণত হয় ধীরে ধীরে। ডিম্বাশয়টি দ্রুত বৃদ্ধি পেয়ে পরিপক্ক হয়ে ফলে পরিণত হয়, মানে ডিম্বাশয়টা ফল। তাহলে কি বুঝতে পারলাম? ডিম্বক, ডিম্বাশয় দুটো অংশ। ডিম্বকটা আমাদের বীজে পরিণত হচ্ছে এবং ডিম্বাশয়টি ফলে পরিণত হচ্ছে। ডিম্বাশয় ফলে এবং ডিম্বকটি বীজে পরিণত হচ্ছে। ঠিক আছে, এই মেন অংশ আমাদের দুটো ছিল, এখান থেকে যাবো, এই দুটো আমরা জেনে গেলাম। ঠিক আছে, ডিম্বকটি বীজে এবং ডিম্বাশয়টি ফলে পরিণত। বীজ ভবিষ্যতের উদ্ভিদ বা ভ্রূণ ধারণ করে, যা যথাযথ পরিবেশে বৃদ্ধি পেয়ে নতুন চারাগাছ তৈরি করে। প্রক্রিয়াটিকে অঙ্কুরোদ্গম বলে। মানে বীজ থেকে অঙ্কুর বেরিয়ে নতুন উদ্ভিদ, মানে বীজ থেকে উদ্ভিদ যখন হয় সেটাকে অঙ্কুরোদ্গম বলে। ঠিক আছে, সোজা কথা। মানুষের জন্ম বা রিপ্রোডাকশন অফ হিউম্যান বিং, এটা আমরা সচরাচর অনেকবারই পড়েছি ক্লাস 9-এ। ঠিক আছে, একটি পুরুষ এবং একটি মহিলা মিলিত হয়ে ডিম্বাণু এবং শুক্রাণু দুটোর মিলনের ফলে একটি জাইগোট গঠিত হয়। সেই জাইগোটটা পরবর্তীতে বৃদ্ধি পেয়ে কোষ বিভাজন ঘটে ঘটে এটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়। Male reproductive system. Male reproductive system. পুংজনন তন্ত্রটি সেই অংশসমূহ নিয়ে গঠিত যেগুলো জনন কোষ তৈরি করে এবং নিষিক্তকরণের স্থানে জনন কোষ প্রেরণের সহায়ক অংশ গঠন করে। শুক্রাশয়ে জনন কোষ বা শুক্রাণু উৎপন্ন হয়। শুক্রাশয়ে, এই শুক্রাশয় বা টেস্টিস যেটা বলে, এখানে শুক্রাণু উৎপন্ন হয়। আর এটা যে থলিতে অবস্থান করে সেটাকে বলে স্ক্রোটাম। ঠিক আছে, শুক্রাশয়গুলো উদ্ভিদ গহ্বরের বাইরে স্ক্রোটামের মধ্যে অবস্থান করে। এটা অবশ্যই থাকে পরীক্ষা অনেক সময়, যে শুক্রাশয়গুলি কিসের মধ্যে অবস্থান করে? স্ক্রোটামের মধ্যে। কারণ শুক্রাণু উৎপাদনের জন্য দেহের স্বাভাবিক তাপমাত্রার তুলনায় কম তাপমাত্রার প্রয়োজন। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেন স্ক্রোটামটা দেহের বাইরে থাকে? কারণ দেহের তাপমাত্রার তুলনায় কম তাপমাত্রা প্রয়োজন শুক্রাণু উৎপাদনের জন্য। আগের মাধ্যমে আমরা টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে শুক্রাশয়ের ভূমিকা আলোচনা করেছি। তার মানে টেস্টোস্টেরন হরমোনটা শুক্রাশয় থেকে গঠিত হয়।
জননকোষ উৎপাদন নিয়ন্ত্রণ করা ছাড়া টেস্টোস্টেরন বয়ঃসন্ধিকালে ছেলেদের বহু বাহ্যিক পরিবর্তন ঘটায়। টেস্টোস্টেরন দাড়ি গজানো, গলার স্বরের পরিবর্তন, এগুলো সব টেস্টোস্টেরনের জন্য ঘটে থাকে। শুক্রাশয়ে উৎপন্ন শুক্রাণু ভিস ডিফারেন্সের মধ্য দিয়ে বাহিত হয়। এই ভিস ডিফারেন্স মূত্রথলি থেকে আগত একটি নালীর সাথে যুক্ত হয়। এইভাবে গঠিত মূত্রনালীর শুক্রাণু এবং মূত্র উভয়ের জন্য একটি সাধারণ পথ হিসেবে ব্যবহৃত হয়। আবার এই পথে ভাস ডিফারেন্ট প্রোস্টেট ও সেমিনাল ভেসিকলের মতো গ্রন্থিসমূহ এদের ক্ষরণকে মুক্ত করে, যার ফলে শুক্রাণুগুলো একটি তরলে থাকে এবং এই তরলে শুক্রাণুগুলো পরিবহন সহজতর করে, এদের পুষ্টিও সরবরাহ করে। শুক্রাণুগুলো হলো অতি ক্ষুদ্র দেহাংশ যা প্রজননগত জিনগত বস্তু যা দীর্ঘপুচ্ছ সমন্বিত। শুক্রাণু এরকম দেখতে আমরা মোটামুটি জানি সবাই, এরকম দীর্ঘপুচ্ছ থাকে। ঠিক আছে, এবার বলবো স্ত্রী জননতন্ত্র, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ঠিক আছে, স্ত্রী জনন কোষগুলো ডিম্বাশয়ে উৎপন্ন হয়। ডিম্বাশয়গুলোতে কিছু হরমোনও উৎপন্ন হয়। সদ্যজাত কন্যা সন্তানের ডিম্বাশয়গুলো হাজার হাজার অপরিণত ডিম্বাণু সমন্বিত হয়। বয়স সন্ধিতে পৌঁছলে এদের মধ্যে কিছু অপরিণত ডিম্বাণু পরিণত হতে শুরু করে। প্রতি মাসে ডিম্বাশয়ের দুটোর মধ্যে একটি ডিম্বাণু উৎপন্ন হয়। এই দুটো ডিম্বাশয়, এইটা এবং এইটা, তো এদের কি হয় না, পুরুষদের ক্ষেত্রে টেস্টিসে বা শুক্রাশয়ে শুক্রাণুটা উৎপাদন হয়, কিন্তু যখন একটা মহিলা একটা জন্মগ্রহণ করে ছোট অবস্থায়, তখন তাদের টোটাল ডিম্বাণু একই থাকে, মানে তারা নতুন করে তৈরি করতে পারে না, জন্ম অবস্থা থেকে তাদের মধ্যে বর্তমান থাকে, কিন্তু সেগুলো অপরিণত থাকে। যখন বয়স হয় 13+, মোটামুটি একটা 12 কি 13 বছর পরে, হ্যাঁ, তখন পরিণত হয়ে এক মাসে এখান থেকে একটা ডিম্বাণু বেরোয়, এক মাসে এখান থেকে, এটা অল্টারনেটিভ করে বেরোতে থাকে। ঠিক আছে, ডিম্বাণুটি ডিম্বাশয় থেকে একটি সরু ডিম্বনালী বা ফ্যালোপিয়ান নালীর মধ্যে দিয়ে বাহিত হয়ে মাতৃগর্ভে আসে। দুটি ডিম্বনালী পরস্পর যুক্ত হয়ে একটি স্থিতিস্থাপক তৈরি সদৃশ গঠন করে এবং একে জরায়ু বলে। তাহলে জরায়ুটি দুটি ডিম্বনালী পরস্পর যুক্ত হয়ে এগুলো ডিম্বাশয়, এই নালীর মাধ্যমে এখানে আসছে, এই জায়গাটাকে আমরা বলছি জরায়ু। এটাই বলা হয়েছে এখানে, ডেফিনিশন দেওয়া আছে। জরায়ুটি সার্ভিক্সের মাধ্যমে জমিতে উন্মুক্ত হয়। ভ্রূণটি একটি বিশেষ কলার সাহায্যে মাতার রক্ত থেকে পুষ্টি নেয়। এই বিশেষ কলাটিকে অমরা বা প্লাজেন্টা বলে। এটা খুব থাকে এক্সামে, বারবার এটা থাকে। মানে ভ্রূণ কিসের মাধ্যমে, মাতৃকোষ থেকে, মানে মাতৃদেহ থেকে পুষ্টিরস সংগ্রহ করে, প্লাজেন্টা বা অমরার মাধ্যমে। ঠিক আছে, তো এই পর্যন্ত এটা। এবার ডিম্বাণুটি নিষিক্ত না হলে কি ঘটবে? যদি ডিম্বাণুটি নিষিক্ত না হয় তবে এটি প্রায় 1 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। যেহেতু ডিম্বাশয় থেকে প্রতি মাসে একটি ডিম্বাণু নির্গত হয়, এই ডিম্বাণুটি নিষিক্ত হবে ধরে নিয়ে জরায়ু একে গ্রহণ করার জন্য প্রতি মাসে নিজেকেও প্রস্তুত করে রাখে। এই কারণে জরায়ু প্রাকার পুরু এবং স্পঞ্জের মতো নরম তুলতুলে হয়। যদি ডিম্বাণুর নিষিক্তকরণ ঘটে তবে ভ্রূণের পরিপোষণের জন্য এর প্রয়োজন হয়ে পড়ে, যদিও পরবর্তী সময় জরায়ু এই প্রাকারটি আর প্রয়োজন হয় না। তাই জরায়ু প্রাকারটি ধীরে ধীরে ভেঙে যায়, রক্ত মিউকাস রূপে যৌনপথ দিয়ে বাইরে বেরিয়ে আসে। এই চক্রটি মোটামুটি প্রতি মাসেই ঘটে। একে রজত চক্র বলে, ঠিক আছে, বা মেনস্ট্রুয়াল সাইকেল। ঠিক আছে, রজত চক্রে রক্ত এবং মিউকাস করণ সাধারণত 2 থেকে 8 দিন পর্যন্ত স্থায়ী হয়। জননগত স্বাস্থ্য, যৌন পূর্ণতা প্রাপ্তি ধাপে ধাপে সংগঠিত একটি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটি ঘটার সময় দেহের সাধারণ বৃদ্ধিও ঘটে। তাই কিছু মাত্রায় যৌন পূর্ণতা প্রাপ্তি ঘটা বলতে অবশ্যই এটা বোঝায় না যে দেহ বা মন যৌন ক্রিয়ার জন্য বা সন্তান উৎপাদন বা প্রতিপালনের জন্য প্রস্তুত হয়েছে। ঠিক আছে, এগুলো জাস্ট বলার কথা কিছু সব, যেগুলো আমরা মেন জিনিসগুলো পড়ে নিয়েছি। ঠিক আছে, HIV/AIDS বা জরুল ওয়ার্ডস এর মতো ভাইরাস ঘটিত সংক্রমণ, সিফিলিস, গনোরিয়া মতো ব্যাকটেরিয়া। HIV জরুল বা ওয়ার্ডস হলো ভাইরাস ঘটিত, সিফিলিস গনোরিয়া হলো ব্যাকটেরিয়া ঘটিত যৌন সংসর্গ, মানে অসুখ করে। ঠিক আছে,
এগুলো সব মোটামুটি কমপ্লিট। ঠিক আছে, আর কিছু সেরকম নেই, এই পর্যন্তই ছিল তোমাদের জানা। ঠিক আছে, বিভিন্ন মানে যৌন এই জিনিসটা একটু বলে দিই। গর্ভ নিরোধকের অপর একটি শ্রেণী দেহের হরমোনের ভারসাম্য পরিবর্তন ঘটায়, এর ফলে ডিম্বাণু নিঃসরণ ঘটে না এবং নিষেক প্রক্রিয়া করতে পারে না। ড্রাগগুলি সচরাচর মৌখিক বড়ি বা ওরাল পিল হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, মানে গর্ভ নিরোধক পিল আর কি, গর্ভ ধারণ যেন না হয় সেটাকে আটকানোর জন্য ওরাল পিল ইউজ করা হয়, বা কন্ট্রাসেপটিভ ডিভাইসও থাকে, কপার টি যেটাকে বলে। ঠিক আছে, এগুলো এক একটা প্রক্রিয়া বিভিন্ন, সেগুলো ব্যবহার করা হয়ে থাকে সাধারণত। ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্ত আজকে চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। পরবর্তীতে আমরা নতুন চ্যাপ্টার আবার দেখবো। ঠিক আছে, তোমরা এই জিনিসটা যে আছে, এই যে প্রত্যেক চ্যাপ্টারের শেষে আমি এই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিই এভাবে। ঠিক আছে, তো এই পুরো চ্যাপ্টারটা পড়ে নেবে, পড়ে নেওয়ার পরে এই জিনিসটা বারবার করবে, মানে এটা একটা শর্ট নোটের মতো থাকছে। যেরকম দেখো এই জিনিসটা, অন্যান্য জীবন প্রক্রিয়ার মতো জনন একটি একক জীবের জীবন ধারণের জন্য অত্যাবশ্যক নয়। জনপ্রক্রিয়ায় অংশগ্রহণকারী কোষটি ডিএনএ প্রতিলিপি সৃষ্টি করে এবং অতিরিক্ত কোষীয় যন্ত্র সৃষ্টি করার কাজে যুক্ত থাকে। বহু জীব তাদের দেহ নকশার উপর নির্ভর করে জননের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। বহু ব্যাকটেরিয়া প্রোটোজোয়া পদ্ধতিতে সরলভাবে বিভাজিত হয়ে দুই বা তার বেশি অপত্য কোষ সৃষ্টি করে। হাইড্রার মতো জীবেদের পুনরুৎপাদন করতে পারে, রিজেনারেশন যেটাকে বলছিলাম আমরা। এদের দেহ খণ্ড খণ্ডে বিভক্ত হয়ে যায়, এদের দেহ থেকে কোরক উদ্গত হতে পারে, মানে বাডিং পদ্ধতিও করতে পারে, মানে রিজেনারেশন বা বাডিং যে কোনো পদ্ধতিতে হাইড্রা তার বংশবিস্তার করতে পারে। অঙ্গজ জনন বা ভেজিটেটিভ প্রোপাগেশন যেটা করেছিলাম, মূল কাণ্ড পাতা থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়, যেরকম ছিল পাথরকুচি থেকে, বা ধরো আখের গাছ, সেটাকে কেটে একটু মাটিতে পুঁতে দিলে নতুন গাছ সৃষ্টি হয়ে যায়, এগুলো অঙ্গজ জনন। এগুলো সবই হলো অযৌন জনন, এগুলো যেগুলো জানলাম, ভেজিটেটিভ প্রোপাগেশন বা বার্ডিং, ঠিক আছে, রিজেনারেশন, এগুলো হলো, বা ফিশন বিভাজন পদ্ধতি, এগুলো হলো সবগুলো কি অযৌন জনন। উন্নত জীব যেরকম আমরা বা অন্যান্য প্রাণীরা যৌন জনন পদ্ধতিতে তাদের বংশবিস্তার করে। যৌন জনন প্রক্রিয়ায় একটি জীব সৃষ্টির জন্য দুটি একক জীব অংশগ্রহণ করে। ডিএনএ প্রতিলিপিকরণ পদ্ধতিতে ভেদ বা প্রকরণ সৃষ্টি হয়, যেগুলো প্রজাতির অস্তিত্ব সুনিশ্চিত করার জন্য উপযোগী হয়। যৌন জনন প্রক্রিয়ায় অধিকতর ভেদ বা প্রকরণের সৃষ্টি হয়। সপুষ্পক উদ্ভিদের জনন প্রক্রিয়ায় পরাগধানী থেকে পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরকে পরাগযোগ বলে। পরাগযোগ কাকে বলে? সপুষ্পক উদ্ভিদের, মানে যাদের ফুল হয়, উদ্ভিদের জনন প্রক্রিয়ায় পরাগধানী থেকে পরাগরেণুতে গর্ভমুণ্ড স্থানান্তরকরণকে পরাগযোগ বলে। পরাগযোগের পরে নিষেক ঘটে। মেয়েদের বক্ষ দেশে আকার আয়তন বৃদ্ধি, ছেলেদের মুখমণ্ডলে দাড়ি গোঁফ বৃদ্ধির সময় বয়স সন্ধিকালে দেহের পরিবর্তনগুলো যৌন পূর্ণতা প্রাপ্তির লক্ষণ। মানুষের পুংজননতন্ত্র শুক্র উৎপাদনকারী শুক্রাশয়, শুক্রনালী, সেমি ভেসিক্যাল, প্রোস্টেট গ্রন্থি, মূত্রনালী, শিশ্ন পেনিস নিয়ে গঠিত। তাহলে জননতন্ত্রটা কি কি? শুক্রাশয়, শুক্রনালী, সেমি ভেসিক্যাল, সেমিনাল ভেসিক্যাল, প্রোস্টেট গ্ল্যান্ড, মূত্রনালী এবং শিশ্ন বা পেনিস নিয়ে গঠিত। ঠিক আছে, এরকম সবগুলোই আছে এখানে, তোমরা দেখবে। আমি যেই জিনিসটা মেন দিচ্ছি, মানুষের যৌন জনন প্রক্রিয়ার কিছু অংশ, খুব সামান্য অংশগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি, এগুলো ইম্পর্টেন্ট, বাইরে আসে না সাধারণত। ঠিক আছে, কিন্তু মেন যে জিনিসগুলো আসে অযৌন জনন থেকে বহুত চলে আসে, কারণ ওখানে প্রচুর ঘাটাঘাটি আছে। যেরকম এখানে আমরা জানলাম যে জিনিসগুলো কি বলতো, স্পোর ফরমেশন উদাহরণ দিয়ে দিবে, অথবা বলবে যে এরকম একটি স্পোর হলো, এ হলো, সেই হলো, এরকমটা ঘটনা দিয়ে দেবে, দিয়ে বলবে এটা কি পদ্ধতি, তোমাকে সেটা বলতে হবে। রেণু উৎপাদন বা স্পোর ফরমেশন, আর উদাহরণগুলো রাইজোপাস রেণু উৎপাদনের, এটা হলো অঙ্গজ জনন, ভেজিটেটিভ প্রোপাগেশন, পাথরকুচি, এই টাইপের থাকে কোশ্চেন। এই জায়গাটা অযৌন জনন যে প্রক্রিয়াটা, বার্ডিং, রিজেনারেশন, ফিশন, এগুলো সব ভালোভাবে পড়বে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ।